আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি জুল ভার্ন সিরিজ থেকে একটি রোমাঞ্চ উপন্যাস 'জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ'। এই রোমাঞ্চ উপন্যাসটির জন্যে আপনাদের পক্ষ থেকে অনুরোধ ছিল। আজ পড়ছি এর প্রথম পর্ব। সেটা ছিল 1863 সালের 24 মে। এ কী ব্যাপার? এরই মধ্যে কাকা বাড়ি ফিরছেন? বেলা দুটোও যে বাজেনি। মহা মুশকিলে পড়ল মার্থা। কাকা এরকম কাণ্ড করে বসবেন স্বপ্নেও ভাবেনি সে। সংসারের সর্বময় কর্ত্রী মার্থা। সব ব্যাপার তাকেই সামলাতে হয়। খুঁটিনাটি ব্যাপার স্যাপার কোথায় কি হয়েছে, কি করতে হবে, তাকেই খেয়াল রাখতে হয়। কাকা বাড়ি ফিরছেন, অথচ কিছুই তৈরি হয়নি। এমনকি জলটুকু পর্যন্ত গরম হয়নি এখনো। এমনিতেই যা তরিক্কি মেজাজের মানুষ, পান থেকে চুনটি খসলেই রেগে একেবারে অগ্নিশর্মা হয়ে ওঠেন। ওই তো কাকা লম্বা লম্বা পায়ে কোনিক্সট্রাস ধরে হাঁটছেন। কিন্তু আর মাত্র আধ ঘন্টা পরে এলেই মার্থার কিছু ভাবনার ছিল না। মার্থা ভীত সন্ত্রস্ত পায়ে জানলার দিকে আরো দুপা এগিয়ে গেল। পেছন থেকে ঘাড় ঘুরিয়ে কাপা কাপা গলায় কোনো রকমে উচ্চারণ করল, দাদা এসে পড়লেন যে। এবার আমার কাছে এসে বলল, তুমি কাকাকে একটু সামলে নাও, আমার হয়ে একটু বুঝিয়ে বলবে কিন্তু। কথা কটা কোনো রকমে আমার দিকে ছুড়ে দিয়ে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ল। কাকে বুঝিয়ে বলবো? কাকাকে? তবেই হয়েছে। মার্থা এতদিন পরেও তাকে চিনতে পারল না। নইলে বুঝিয়ে বলার কথা সে মুখে উচ্চারণ করতে পারত না। আমার প্রাতঃস্মরণীয় কাকা, এই অটো লিরেনব্রোড লোকটি রীতিমতো খিটখিটে মেজাজের। বদমেজাজি বলেও পরিচিত মহলে তার যথেষ্ট সুনাম রয়েছে। এক কথায় লোকটি একটি বারুদের স্তূপ। নিয়মে একটু ব্যতিক্রম হলেই দপ করে জ্বলে ওঠেন। আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় হাত পা ছোড়াছুড়ি ও তর্জন গর্জন। মার্থা তো কচি খুকি। আমি তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ভয়ে সর্বদা কেঁচো হয়ে থাকি। বাড়ি ঢুকেই কাকা খাওয়ার টেবিলের দিকে ছোটেন। আর সেটি যদি খালি দেখেন, এমন হম্বিতম্বি জুড়ে দেবেন যে ছাদটাই হয়তো ফেটে চৌচির হয়ে যাবে। আমিও মার্থার পথ বেছে নেব কিনা ভাবতে লাগলাম। ইচ্ছা থাকলেও তার হয়ে উঠল না। কাঁটা মারা বুটে ঘন গম্ভীর আওয়াজ তুলে কাকা বাড়ি ঢুকলেন। ব্যাস, আর কথা নয়, সোজা হলঘরের দিকে হাঁটতে লাগলেন। হলঘরে ঢুকে টুপিটা ছুঁড়ে দিলেন হুঁকের দিকে। হাতের ছুরিটি ছুঁড়ে দিলেন কোণের দিকে। এবার তেমনি লম্বা লম্বা পায়ে নিজের ঘরে গিয়ে ঢুকলেন। ঘরে ঢুকে কাকা গা থেকে কোটটা খুলে চৌকির দিকে ছুরি দিয়ে গলা ফাটানো চিৎকার জুড়লেন, অ্যালেক্স, শিগগিরই শুনে যা। এবার ব্যাপার পরিষ্কার হলো, কাকা খেতে আসেনি। মার্থা তবে এ যাত্রা বেঁচেই গেল। খেতে এলে সোজা মার্থার রান্নাঘরে হাজির হতেন, যাকে শুদ্ধ ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে তিনি উদরপূর্তি ল্যাবরেটরির নাম দিয়েছেন। মার্থা স্বস্তি পেল বটে, আমি কিন্তু মহা সমস্যায় পড়ে গেলাম। এই ভর দুপুরবেলা যদি খনি বিজ্ঞান বা ভূবিদ্যা নিয়ে মজে যান, তবে আমার একেবারে সাড়ে সর্বনাশ। আর তার মজে যাওয়া যা তা ব্যাপার নয়, একটানা 6-7 ঘন্টা বকবক করবেন। আর আমার অবস্থা, আহার নিদ্রার প্রয়োজন সম্পর্কে পুরোপুরি সচেতন থাকা সত্ত্বেও জোর করে ভুলে থাকতে হয়। তার বক্তব্যের প্রতি আগ্রহের ভান করে বারবার ঘাড় কাত করতে হয়। ব্যাপারটা খোলাসা করে বলছি, আমি কেবল অপুত্র কাকার বংশধর এবং উত্তরাধিকারী নই, তার গবেষণা সহকারীও বটে। তিনি একজন পৃথিবী খ্যাতনামা অধ্যাপক। হামবুর্গ শহরের বিখ্যাত সেন্ট পলস কলেজে অধ্যাপনা করেন। ভূতত্ত্ব সম্পর্কেও তার সুচিন্তিত মতামত পৃথিবীর সব দেশের পণ্ডিতজনের কাছে সমাদৃত। আর আমি তার এই সুমহান কর্মযজ্ঞে আমার বিদ্যাবুদ্ধি অনুযায়ী তাকে সাহায্য করে থাকি। আমাকে ভুল বুঝবেন না, আত্মপ্রচার করছি না। অ্যালেক্স নামধারী এই অধমটার বয়স মাত্র 24 বছর। তবে এটুকু বলতে পারি, সুপণ্ডিত কাকাটি বিজ্ঞানের যেসব শাখায় প্রভূত জ্ঞান ধারণ করেন, সেসব বিষয়ে আমিও কম পড়াশোনা করিনি। কথা বলার অর্থ এই নয় যে আমি তার একজন সুযোগ্য ভাইপো। তবে এটা তো মিথ্যে নয়, আমি তারই হাতে গড়া ছাত্র। তার চিন্তাধারা ও প্রদত্ত যুক্তিগুলোর অর্থ বোঝার মতো ক্ষমতা অন্তর আমার হয়েছে। আর এরই জন্য আমাকে কম দুর্ভোগ ভুগতে হয় না। আজকের দুর্ভোগের কথাই ধরুন না, স্নানাহার শিকে তুলে তার পাশে বসে ঘাড় নেড়ে যেতে হবে।
ভীত সন্ত্রস্ত মনে গুটি গুটি কাকার ঘরের চৌকার ডিঙে পা দিলাম। ঘর বললে হয়তো ঠিক বলা হবে না, আস্থা করে। বইয়ের তাকগুলো দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সত্য, কিন্তু স্তূপাকৃতি বই। অগণিত যন্ত্রপাতি ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের কোনোটা বন্ধ, কোনোটা আবার খোলা অবস্থাতেই দেখা যাচ্ছে। এরকমই প্রচলিত ব্যবস্থা। জ্ঞানগম্যি হওয়ার আগে এগুলোকে গোছগাছ করে রাখার চেষ্টা করতাম। ব্যাস, আর যাবে কোথায়? সঙ্গে সঙ্গে দাঁত খিঁচুনি। পরিষ্কার বুঝিয়ে দিতেন ওগুলো ছোঁয়ার অধিকার আমাকে মোটেই দেয়া হয়নি। আজ ভয়ে ভয়ে কাকার ঘরে পা দিয়ে দেখলাম তিনি টেবিলে বসে, সামনে মোটা একটা বই খোলা অবস্থায় রয়েছে। সেটার বয়স এত বেশি যে হাত দেয়া মাত্র পাতাগুলো শুকনো তামাক পাতার মতো গুঁড়ো হয়ে পড়ছে। পাতা উল্টে দেখার আঘাত তো একটু লাগছিলই, মিথ্যে নয়। তিনি বইয়ের মধ্যে বিভোর হয়ে ডুবেছিলেন, অন্য কোনো দিকে খেয়াল মাত্র ছিল না। আমি তার টেবিলের পাশে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে একসময় বই খুললাম। বইটা খুবই পুরনো দেখা যাচ্ছে। ছাপা কোন ভাষার? আমার কথা কানে যেতেই কাকা আঁতকে উঠলেন। মুখ তুলে আমার দিকে এমন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন যে অকস্মাৎ মনটা বিষিয়ে উঠল। তিনি দাঁত মুখ খিচিয়ে উঠলেন। কে বললে এটা ছাপা বই? হাতে লেখা, বইয়ের পাণ্ডুলিপি এটা। আমি কয়েকবার ঢোক গিলে কোনো রকমে উচ্চারণ করলাম। তাই নাকি? পাণ্ডুলিপি এটা? কোথায় পেলেন? হলোই বা হাতে লেখা, কোন ভাষা এটা? সামনের দিকে সামান্য ঝুঁকে এর মধ্যে আমি একটিবার চোখ বুলিয়ে নিলাম। দেখেও চিনতে পারিনি। আর পারিনি বলেই আমার মধ্যে কেমন যেন একটা উত্তেজনা ভর করল। কাকার মতো বহু ভাষার দখল না জানলেও জার্মান, স্প্যানিশ, ফরাসি, ইতালীয়, ল্যাতিন ও গ্রিক প্রভৃতি ৫-৬টা ভাষায় একটু একটু দখল আমার রয়েছে। কিন্তু এই পাণ্ডুলিপিতে এগুলোর মধ্যে কোনোটিকেই ব্যবহার করা হয়নি। আমার মনোভাব বুঝতে পেরে কাকা কণ্ঠস্বরে গাম্ভীর্যটুকু বজায় রেখে বললেন, রিউনিক, আইসল্যান্ডের প্রাচীন ভাষা। তোমাকে কি আর দোষ দেব? আসলে তো আমিও এ ভাষা জানি নে। সত্য বলতে কি, পৃথিবীতে আজ আর কেউই হয়তো নেই যে এটা জানার মতো করে জানে। লন্ডনের কোনো কোনো প্রশাসকের সঙ্গে আমার ব্যবস্থা রয়েছে। দুষ্প্রাপ্য কোনো পাণ্ডুলিপি হাতে পড়লেই সোজা আমার কাছে পাঠিয়ে দেবে। তাই উডবার্ন হ্যাসার স্মিথ এটা পাঠিয়েছে। কিন্তু ওই অমূল্য সম্পদের কি সদ্গতি যে করতে পারবো জানি নে। বাস্তবিকই যে এটা অমূল্য সম্পদ কি করে বুঝলেন? পোকায় কাটা কয়টা পাণ্ডুলিপি হলেই যে সর্বজ্ঞানের আধার হবে তারই কি যুক্তি রয়েছে? তিনি ধমকে সুরে বললেন, অপদার্থ কোথাকার! পোকায় কাটা বলে যে মূল্যবান মনে করছি, মোটেই তা নয়। এমন একজন লোকের লেখায় পাণ্ডুলিপিটা। কথা শেষ না করেই ব্যস্ত হয়ে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থমকে গেলেন। হলদে পার্চমেন্টের ওপর একটা কালির দাগের ওপর আঙুল দিলেন। পুরোপুরি কালি ছিটানো নয়, কালো কালির ওপর এলোমেলো সাদা সাদা আঁচড় কাটা। আমি যারা এক বিন্দু মর্ম উদ্ধার করতে পারলাম না। কাকা রীতিমতো বিজয়ী বীরের মতো বলে উঠলেন, অন্ধ অপদার্থ, বলছি শোনো। এই দুর্বোধ্য বইটা হাতে পেয়ে অহেতুক আমার মধ্যে উচ্ছ্বাস জেগে ওঠেনি। যার লেখা এটা তিনি ছিলেন ১৬ শতকের ইউরোপের অতুলনীয় পণ্ডিত। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক, ভৌগোলিক, আবিষ্কারক ও দার্শনিক। এই যে কালির উপর সাদা সাদা আঁচড় কাটা দেখছো, তার স্বাক্ষর। নইলে পারো স্বাক্ষরের মধ্য দিয়েও আত্মগোপনের চেষ্টা। জানোই তো, দর্শন, বিজ্ঞান ও দর্শনতত্ত্বে নূতনতর চিন্তাধারার কথা ব্যক্ত করতে গিয়ে সেকালে বহু পণ্ডিতজনকে রাজার কোপে পড়তে হয়েছে, শাস্তি পেতে হয়েছে। অন্য কারো কথা না জানলে গ্যালিলিওর কথা শুনেছ নিশ্চয়ই। নতুন মতবাদ ও চিন্তাধারার জন্যে এই আর্নেস্ট স্যাকনুসেমকেও শাস্তি পেতে হয়েছিল। আর এই যে সে কালি ছিটানোর উপর সাদা সাদা আঁচড়, এতে তার নামটাই লেখা রয়েছে, আর্নেস্ট স্যাকনুসেম। নাম লেখা আছে বটে, কিন্তু খুব কম লোকই তা পড়তে পারবে। কি মজার ব্যাপার লক্ষ্য করেছ? আমি নেহায়েত ভাগ্যবান বলেই রিউনিক হরফে যৎসামান্য জ্ঞান পেয়েও পাঠ করতে সক্ষম হচ্ছি না। আর্নেস্ট স্যাকনুসেম, আর্নেস্ট স্যাকনুসেম। স্বীকার করতে দ্বিধা নেই। নামটি শুনে আমার মধ্যে কিন্তু কাকার মতো আবেগ উচ্ছ্বাস জাগলো না। শুধু দার্শনিক বা ধর্মতত্ত্ববিদ হলেও তবু না হয় চলতো। আবার বৈজ্ঞানিকও বটে। লোহাকে সোনা বানানোর কায়দা হয়তো তার রপ্ত ছিল। রাজার কোপদৃষ্টি, এরকম কিছু একটি দাবি করে থাকলে তো রাজার কোপদৃষ্টিতে পড়তে হবে। পড়বে নাই বা কেন? এর বেশি ভাবতে পারলাম না আমি। আসলে চিন্তা করার সময় না দিয়েই কাকা চেয়ার ছেড়ে উঠে পড়লেন।
কলেজে ছাত্র পড়ানোর কায়দায় বক্তৃতা জুড়ে দিলেন। চেষ্টা থাকলে, সাধনা থাকলে সাফল্য অবশ্যই আসবে, তবে কাজের আঁট থাকা চাই। আমার দৃঢ় বিশ্বাস, স্যাকনুসেমের মতো একজন প্রতিভাধর ব্যক্তি আজে বাজে কথায় পাতা ভরেননি। যা লিখে গেছেন তা মানুষের হিতার্থেই লিখেছেন, সন্দেহ নেই। এটা যে দীর্ঘ যুগ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে, নেহাত দুর্ভাগ্যের ব্যাপার। তবে শিগগিরই সে দুর্ভাগ্যের অবসানের সময় আসছে। আমাদের কাছে যখন পাণ্ডুলিপিটা পৌঁছে গেছে, তখন অবশ্যই আশা করা যেতে পারে বিহিত হবেই। আমার জিজ্ঞাসু দৃষ্টিটুকু তার নজর এড়ায়নি। আমাকে কিছু বলতে হলো না। তিনি আবার বললেন, কি, ভাষার কথা বলছো তো? বলছি তো, রিউনিক ভাষায় আমার ভালো দখল নেই। আমার সমসাময়িক কোনো ভাষাতত্ত্ববিদেরও জানা নেই। কিন্তু জানি, চেষ্টা করলে অবশ্যই জানতে পারবো। সাধনায় লিপ্ত থাকলে সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। কাকা আবেগবশত জীর্ণ পাণ্ডুলিপিটি টেবিল থেকে হাতে তুলে নিয়ে পর মুহূর্তে আবার সেখানেই রেখে দিলেন। কলেজে ছাত্র পড়ানোর সময়ও এমনটি করে থাকেন, নতুন কিছু নয়। এরকমটা আশা করা হয়নি। পাণ্ডুলিপির গোছার ভেতর থেকে একটি পাতা খসে গিয়ে মাটিতে পড়ে গেল। পার্চমেন্টেরই পাতা। রং দেখে বোঝা গেল পাণ্ডুলিপির পার্চমেন্টের চেয়ে এর বয়স বড় একটা কম নয়। আর লেখা দেখেও একই সিদ্ধান্তে আসা যায়। কিন্তু মিলিয়ে দেখার সুযোগ কোথায়? কাকা আগলা কাগজের টুকরোটা টেবিলের উপর রেখে তার দিকে অপলক চোখে তাকিয়ে রইলেন। মুখে টু শব্দ পর্যন্ত নেই। আমি গুটি গুটি এগিয়ে সাহসে ভর করে টেবিলের উপর ঝুঁকলাম। ব্যর্থ প্রয়াস। টুকরোটাতে যা লেখা সবই রিউনিকে। বিদ্যে যা, তাতে এটার পাঠোদ্ধার একেবারেই অসম্ভব। একটি অক্ষরও উদ্ধার করতে পারলাম না। আমার অক্ষরজ্ঞান না থাকলেও কাকার তো রয়েছে। তিনি ক্ষিপ্র হাতে এক টুকরো কাগজ নিয়ে একের পর এক জার্মান অক্ষর বসাতে লাগলেন। কয়েক মুহূর্ত পর আমার দিকে মুখ তুলে বললেন, যা বাবা, এ কি দাঁড়ালো? আপন মনে বিড়বিড় করে বলতে লাগলেন, এ কেমন হলো? এতে রিউনিকে যা লেখা রয়েছে তার আক্ষরিক আকার তো এরকমই হওয়ার কথা। কিন্তু কই, অর্থ কিছু দাঁড়াচ্ছে না তো। কিছু তো অর্থ করতে পারছি না। কাগজটার দিকে চোখ রেখে আমি মনে মনে পড়তে লাগলাম। বের পাতেহ তনিপ উনিমাজমা কঠি রকেলগো নির্ধ্বংসক এদিক কথা তেধে মেনে রেলিক লতয় কেথেরোফিক নেথাইসে। কি ব্যাপার? এটি কি হলো? ধাঁধা নাকি? কোনো অর্থবোধই হচ্ছে না যে। কাকা আবারও গোড়া থেকে পুরোটা পড়লেন। শেষ পর্যন্ত আমি হতাশ হয়ে উচ্চারণ করলাম, ভাষার সৃষ্টি যদি হয়ই, মনের ভাব গোপন করার জন্যই হয়েছে। আর তাই যদি সত্য হয়, তবে এই লেখাটাকে অবশ্যই ভাষা বলতে হবে। ভাষা? না, বরং একে ভাষা না বলে ভাষার বিকৃতিই আখ্যা দিতে পারি। স্পষ্টই অনুমান করা যাচ্ছে এই ছকের মধ্যে স্যাকনুসেম কিছু অমূল্য সম্পদ লুকিয়ে রেখে গেছে। ব্যাপারটা খুবই রহস্যময় ঠেকছে, মিথ্যে নয়। এই অক্ষরগুলোর মধ্যে সে রহস্যের সমাধান গা ঢাকা দিয়ে রয়েছে। আমরা যাকে ক্রিপ্টোগ্রাম আখ্যা দিয়ে থাকি। প্রকৃত ব্যাপারকে বিকৃত রূপে প্রকাশ করা। এমনটা তো হামেশাই দেখা যায়। মার্থা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতরের দিকে গলা বাড়িয়ে বলল, দুটো তো বেজে গেছে, খাবার দেবো কি? মার্থার কথায় কান দেওয়ার মতো সময় ও মানসিক অবস্থা কাকার তখন নেই। মার্থার কথা শুনতেই পেলেন না। আমি তার হয়ে ঘাড় কাত করে সম্মতি জানালাম। মার্থা বিদায় নিল। কিছুক্ষণ পরে কাকা আমার দিকে চোখ ফেরাতেই বললাম, আপনার মধ্যাহ্নভোজের সময় হয়েছে। মার্থা বলে গেল, খাবার তৈরি। আচমকা বাজখাই গলায় গর্জে উঠলেন, কি, কি হয়েছে? খাবার? না, এই জটিল রহস্যের কুল কিনারা না করা অবধি খাবারের কথা উচ্চারণ করবে না। এখন ওসব রেখে দাও। আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি। ক্রিপ্টোগ্রাম সমাধানের কি কি উপায় বইপত্র লেখা আছে দেখতে হবে। একে একে সব প্রক্রিয়াতে অবলম্বন করে দেখতে হবে। ব্যাস, আর এক মুহূর্ত দেরি নয়। কাগজের টুকরোটা টেবিলের উপর রেখেই গটমট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। হলঘর থেকে টুপি আর লাঠিটা তুলে নিয়ে তিনি একেবারে বড় রাস্তায় গিয়ে উঠলেন। ব্যাপারটা আমার কাছে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ালো। কাকা না খেয়ে বেরিয়ে গেছেন। এখন খেতে বসা সঙ্গত হবে কিনা ভাবছি। এদিকে পেটের মধ্যে ছুঁচো ডিগবাজি খাচ্ছে। আগেও অনেকবার তাকে এরকম করতে দেখা গেছে। যখন গুরুতর কোনো ব্যাপার মাথায় চাপে, তখন এক নাগাড়ে ২-৩ দিন মুখে কুটোটি পর্যন্ত কাটেননি। কিছু বলতে গেলে
এমন ড্যাবা চোখ করে তাকিয়েছেন, লেজ গুটিয়ে পালিয়ে বেঁচেছি। হ্যাঁ, ব্যাপার খুবই বেগতিক। আর পারা যাচ্ছে না। নিজের উদর দেবতাটিকে আগে ঠান্ডা করাই উচিত। নইলে কপালে ৪৮ না ৭২ ঘন্টা নিরম্ব উপবাস লেখা আছে কে জানে। কর্তব্য স্থির করে উঠে দাঁড়ালাম। কিন্তু খেতে যে যাচ্ছি, কাকার ক্রিপ্টোগ্রামটা যে টেবিলে পড়ে আছে। সব কিছুতেই তার খামখেয়ালি। কাগজটি যে একটু চাপা দিয়ে রাখা দরকার ছিল, খেয়ালই হয়নি। দুর্ঘটনা কোন পথ দিয়ে ক্ষীরোপ নিয়ে দেখা দেবে কে বলতে পারে। আমি টেবিলের কোণা থেকে একটা নুড়ি পাথর তুলে নিয়ে পার্চমেন্টটাকে অনায়াসে চাপা দিতে পারতাম, কিন্তু সে চেষ্টা না করে কেন যে পার্চমেন্টটাকে হাতে তুলে নিলাম বলতে পারবো না। শুধু তুলে নেওয়াই নয়, তার উল্টো পিঠটাও দেখা যেন একান্ত দরকার আমার। কি যেন কি ভেবে কাগজটা উল্টে ধরলাম। ব্যাস, অমনে ভোজবাজি শুরু হয়ে গেল। খোলা জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। আচমকা কাগজটি আলোয় যেতেই অক্ষরগুলো আমার সামনে উল্টো হয়ে ভেসে উঠল। শেষ শব্দটি যে স্পষ্ট বোঝা গেল, স্নিফেলস। সেই থেকে শব্দটি আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। স্নিফেলস। হ্যাঁ, মনে পড়েছে। স্নেফেলস নামে তো একটা পাহাড় আছে শুনেছি। ব্যাস, আর মুহূর্ত দেরি না করে এক নিঃশ্বাসে পরের লেখাটি পড়ে ফেললাম। যেখান থেকে স্নেফেলস পাহাড়ের আগুন নির্গত হতো, সেখান থেকে ক্রমে অতল গহ্বরে নেমে যাও। একসময় পৃথিবী গোলকের ঠিক কেন্দ্রস্থলে পৌঁছে যেতে পারবে। পার্চমেন্টের উপর বরাবর চোখ বোলাতে লাগলাম। স্নিফেলস, স্নিফেলস, স্নিফেলস। আমি আজ পর্যন্ত ভূতত্ত্ব বিষয়ে যেটুকু জ্ঞান অর্জন করেছি, তাতে করে জেনেছি স্নেফেলস পাহাড় আইসল্যান্ড দ্বীপের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এটা আরেকটা মৃত আগ্নেয়গিরি। গত ৫০০ বছরের মধ্যে এ পাহাড়টা অগ্নি উদ্গীরণ করেনি। ভবিষ্যতেও করবে বলে আশঙ্কা করেন না ভূতত্ত্ববিদরা। উচ্চতা বড় কমই বা বলি কি করে, ৫,০০০ ফুটেরও বেশি। খুবই দুরারোহ পর্বত এটা। তাই পর্যটক বা পর্বত আরোহীরা সচরাচর এ পথ মাড়ায় না। একটু একটু জানা আছে বটে, কিন্তু কেবল এটুকু জানা ছিল না যে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নেমে পড়লে পাতাল দর্শনের পথের সন্ধান পাওয়া যাবে। ব্যাস, এটুকুই কেবল অজানা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্যাগনুসিমের তথ্য জানলেন কি করে? মনে করতে হয় সে পথ দিয়ে তিনি পাতালে নেমে গিয়েছিলেন। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার। যদি সত্যি নেমে থাকেন, তবে আবার কি করেই বা উপরে উঠে এলেন? ওপর থেকে নেমে যাওয়ার বহু ফন্দি ফিকির বের করে ফেলা যায়, কিন্তু ফিরে আসার ফিকির? সিঁড়ির ব্যবস্থা নেই, সঙ্গী সাথীও কেউ নেই যে দড়ি টড়ি ধরে টেনে তুলবে। আর লাফিয়ে তো খুব বেশি হলেও আর ফুটখানেক ওঠা সম্ভব, কিন্তু স্নেফেল যে ৫,০০০ ফুট উঁচু। যা তা কথা নয়, ৫,০০০ ফুট। সত্য বলতে কি, খিদের তেষ্টা মাথায় উঠে গেছে। মার্থাকে দেখেই সে বোটটি আবার ফিরে এলো। যা খুশি হোক গে, আগে উদর দেবতাটিকে তো ঠান্ডা করি। মার্থাকে অনুসরণ করলাম। খাবার ঘরে গিয়ে মার্থা জিজ্ঞেস করলো, স্যার কি চলেই গেলেন? হ্যাঁ। সে কি, চলে গেলেন, খাবেন না? না, চলে গেলে কি হবে? তার আর আমার দুজনের খাবারই আমি খাবো, গতিক সুবিধার নয়। স্যাগনোসেমের দৌলতে হঠাৎ আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়াও কিছু বিচিত্র নয়। সময় সুযোগ থাকতে উদর পূরণ করে নেয় বুদ্ধিমানের কাজ। আমি খাবার টেবিল থেকে ওঠার বেশ কিছু সময় বাদে কাকা ফিরে এলেন। মাথা রুক্ষ, চোখে ক্লান্তির ছাপ। গাল দুটো রোদে ঝলসে গেছে, কিন্তু আর অবসাদ যেন তার দেহ মনে ভর করেছে। হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে করুণ স্বরে কোনোরকম উচ্চারণ করলেন, না, কোনোই খোঁজ পাওয়া গেল না। ওটা আবার লাইব্রেরি নাকি? একেবারে যাচ্ছে তাই। দরকারি খবর যদি নাই দিতে পারে, তবে কি হবে ওটাকে রেখে? আমি কিন্তু এত সহজে দমছি না। সেই পাত্রই নয় এই অটো লিভেনব্রগ। যে করেই হোক স্পিকটোগ্রাম আমি উদ্ধার করবই। পড়ে তবে ছাড়বো। ঈশ্বর সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, ওটা না পড়া অবধি জলটুকু পর্যন্ত ছোবো না। হ্যাঁ, যেরকমটা আশঙ্কা করেছিলাম কার্যত হলো তাই। তিনি যদি নাই খান, বাড়িতে চুলা জ্বালার সম্ভাবনা নেই। মার্থা কোন মুখে হেসেলে যাবে? সে যাই হোক, পরে দেখা যাবে। এখন ব্যাপারটা তবে প্রথম থেকেই বলছি। খাবার টেবিলে বসে আমি ভেবে নিয়েছি, এই যে চিঠির বয়ালটা আমি উদ্ধার করলাম, সেটা নিয়ে এই মুহূর্তে কি কর্তব্য, সেই কথাই এতক্ষণ ধরে ভেবেছি। প্রশ্নটা হচ্ছে, কি করা উচিত? অনেকে হয়তো শুনেই বলবেন, এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না, যেহেতু পাণ্ডুলিপির পাতাটায় স্বাধিকারী প্রফেসর লিডেনব্রগ
আর যেহেতু আমি ২৪ বছরের নাবালক অ্যালেক্স, তারই আশ্রয়ে দিন কাটাচ্ছি ও পোষ্য, আমি তার সহকারী ছাড়া কিছুই নই। অতএব আমার প্রথম ও প্রধান কর্তব্য উক্ত চাবিকাঠি আমার কাকাটির হাতে তুলে দেয়া। তাই বিনিময়ে তিনি যদি একটিবার মাত্র আমার পিঠ চাপড় দেন, তবেই এ অধম পড়তে যায়। ঠিকই তো, অনেকেই হয়তো একথা বলবেন। তারা তো আর প্রফেসর অটল লিডেনব্রগকে চেনেন না। তাই তাদের পক্ষে তো এটা বলাই স্বাভাবিক। আমি কিন্তু চিনি। কি ব্যাপার? কেমন চিনি? নেহাত যদি জানতে চান তবে বলছি শুনুন। কিন্তু স্নেফেলসের লেখনের অর্থ জানতে পারলে আর রক্ষে নেই। কেলেঙ্কারি করে ছাড়বেন। তার অর্থ জানা মাত্র তিনি দারুণ ক্ষেপে উঠবেন। স্নেফেলস ছুটতে হবে। পাতালে নেমে যেতে হবে। ফলে কি হবে? এই পৃথিবীতে অবিস্মরণীয় কীর্তি প্রতিষ্ঠা করে যেতে হবে। আর্কিমিডিস, গ্যালিলিও ও কোপার্নিকাসের সমকক্ষ হয়ে চিরস্মরণীয় হতে হবে। কিন্তু কথা হচ্ছে, যদি প্রত্যাবর্তন সম্ভব নাই হয়, প্রফেসর এটা নিয়ে মোটেই মাথা ঘামাতে সম্মত হবেন না। দাঁত মুখ খিচিয়ে বলে উঠবেন, এটা কেমন কথা হে? ফিরে আসা কেন সম্ভব হবে না? নেহাত যদি না যায়, তাতেই বা হয়েছে কি? পৃথিবীতে বেঁচে থাকাটাই আসল কথা নাকি হে? কীর্তিহীন জীবনের কতটুকুই বা মূল্য, বলো তো? নেফেলসের দুর্বোধ্য লেখনীটা সামনে মেলে রেখে নির্বাক চাহনি মেলে কাকা সেদিকে তাকিয়ে রয়েছেন। মাথা গুজে বসে আকাশ পাতাল ভেবেই চলেছেন। সারা বাড়িটাই যেন স্তব্ধ হয়ে গেছে। মাথা মুখ গোমরা করে দাঁড়িয়ে। কাকার সামনে আমি মুখে কুলু পেটে বসে রয়েছি। কার সাহস তার ধ্যান ভঙ্গ করতে যাবে? ক্রোধানলে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে হবে যে। সারাদিন পার হয়ে গেল। ক্রমে রাত্রিটাও গেল। কাকা নির্জলা উপবাসে কাটিয়ে দিলেন। মুহূর্তের জন্য চোখের পাতা দুটো এক করেননি। আমাকেও রাত্রিটা পেটে খিল মেরে কাটাতে হলো। মার্থারও কেটেছে উপবাসেই। তবে মার্থা দেয়ালে হেলান দিয়ে একটু একটু ঘুমিয়ে নিয়েছে। আমি কিন্তু ১ মিনিটও চোখের পাতা দুটো এক করে রাখতে পারিনি। বারবার ঘুম চটে গেছে। বিবেক মানল না। আমার কাজের জন্য নিজের প্রতি ধিক্কার এলো। এটা করছি কি আমি? বৃদ্ধ কাকা দগ্ধে মরছেন বুঝেও আমি মুখ বুজে রয়েছি। দুশ্চিন্তার দুর্ভাবনায় তিনি যে একেবারে শেষ হয়ে যাবেন। আর আমি সব জেনে, সব বুঝেও মুখ বুজে তামাশা দেখছি। এত বড় পৃথিবীটায় আমার আত্মজন বলতে তো আজ তিনি একটাই টিকে আছেন। রাত্রিটা এভাবেই কাটল। পূব আকাশে দেখা দিল রক্তিম আভা। সকাল হলো। এক পেয়ালা কফি নিয়ে মার্থা দরজায় এসে দাঁড়ালো। সে চৌখাটের সামনে দাঁড়িয়েই পরপর ২-৩ বার প্রভুকে ডাকল। কাকস্য পরিবেদনা। সে গলা চড়িয়ে আবারও ডাকল। কাকা একেবারে উন্মাদের মতো গর্জে উঠলেন। ভীত সন্ত্রস্ত মার্থার হাত থেকে পেয়ালাটা ছিটকে পড়ল। কাকা আবার ধ্যানে বসলেন। কাগজের টুকরোটার দিকে আবার দৃষ্টি নিবদ্ধ করলেন। আমার মন বড়ই দুর্বল হয়ে পড়ল। স্নেফেলস পাতালপুরে ফিরে আসা সম্ভব নয়, মৃত্যু অবধারিত, যাবতীয় আশঙ্কাই চকিতে আমার মন থেকে উঠে গেল। মুহূর্তে মন স্থির করে ডাকলাম, কাকা, কাকা। কপালের লিখন ঠেকায় সাধ্যকার। হ্যাঁ, যা হবার তাই হলো শেষ পর্যন্ত। কাকা এমনিতেই ব্যস্ত বাগিস। এ ব্যাপারে আরও ব্যস্ততা লক্ষিত হলো। ১ মাস যেতে না যেতেই ঘরের দায়-দায়িত্ব মার্থার হাতে তুলে দিলেন। সমুদ্র পাড়ি দিয়ে আমাকে নিয়ে সোজা আইসল্যান্ডে পা দিলেন। পুরো ১ মাস হাড়ভাঙা খাটুনি নিজে খেটেছেন। আমাকেও কম খাটাননি। লম্বা কাছি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কোদাল, হাতুড়ি, খন্তা, কুড়োল, ৩ জন লোকের ৬ মাসের মতো খাবার-দাবার সবই কেনাকাটা করতে হয়েছে। এতেও ক্ষান্ত দেননি। ২ টো পিস্তল, ২ টো বন্দুক আর সেই সঙ্গে স্তূপাকৃতি বারুদ কিনতেও ভুল করেননি। ৩ জনের খাদ্য কেন? কাকা আর আমি তো রয়েছিই। আরেকজন সঙ্গী তো নিতান্ত দরকার। পথপ্রদর্শক না নিয়ে চলাফেরা করাই তো দায়। যে সে পথপ্রদর্শক সঙ্গে নেওয়া হবে না। আইসল্যান্ড থেকেই জোগাড় করা হবে। এতেই ঝক্কি মিটল নাকি? পাসপোর্টেরও ব্যবস্থা হয়েছে। কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে আইসল্যান্ডের ক্ষমতাসীনদের নামে কয়েকটা চিঠি নিতে হয়েছে। প্রস্তুতি পর্বের ঠেলায় ভিমরি খাওয়ার উপক্রম। কাকার কর্মক্ষমতার ভবিষ্যৎ দৃষ্টি আমাকে বাস্তবিকই অবাক করে দিল। এতদিন আমি তো তাকে বইয়ের পোকা বলেই জেনে এসেছি। কিন্তু এই দুঃসাহসিক অভিযানের কর্মপদ্ধতির ছক দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম। জায়গামতো গিয়ে কোনো জিনিসের জন্য পস্তাবেন, তার কাজে সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। একের পর এক সুপারিশ ডিঙিয়ে আমরা এসে যার কাছে পৌঁছালাম, তিনি আইসল্যান্ডের রাজধানী রেকজিয়াভিকের এক কলেজের অধ্যাপক।
তার নাম ফ্রেডারিকসন। দারুণ চমৎকার লোক, সততা একনিষ্ঠ একজন, বয়সে প্রৌঢ়, নিঃসঙ্গ। ভদ্রলোক আমাদের সেবার কাজে পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছেন। আমি খুবই সতর্কতার সঙ্গে ভদ্রলোককে এড়িয়ে চলতে লাগলাম। বলা তো যায় না কখন মুখ ফুসকে আমাদের উদ্দেশ্যের কথা বেরিয়ে যায়। গোপন? হ্যাঁ, গোপন তো নিশ্চয়ই। আমি সাইকনোসিমের প্রচ্ছন্ন বার্তার অর্থ যে মুহূর্তে উদ্ধার করেছিলাম, তখন থেকে কাকা বারবার আমাকে সতর্ক করে দিয়েছেন। সাবধান, আমরা কোথায় চলছি, কেনই বা চলেছি, কোনো ক্রমে যেন ফাঁস না করি। প্রথম আমি বিস্ময় প্রকাশ করে জিজ্ঞেস করতাম, কেন? যদি ফাঁস হয়েই যায়, অসুবিধা কি? কাকা রীতিমতো দাঁত মুখ খিচিয়ে বলে ওঠেন, গর্ধব কোথাকার! বুঝতে পারছো না কি ক্ষতি? খবরটা জানাজানি হয়ে গেলে পৃথিবী জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যাবে। কে কার আগে হাজির হতে পারে, রীতিমতো প্রতিযোগিতায় মাতবে সবাই। এমনও তো হতে পারে, হুটোপাটা করেও আমরাই হয়তো স্নেফেলসে সবার আগে গিয়ে হাজির হতে পারবো না। আমাদের এই মেহনতের আবিষ্কারের মুনাফা লুটবে হয় ফরাসি বিজ্ঞানী, নয়তো ইংরেজ। আমি তাকে কথায় সামান্য অবিশ্বাস প্রকাশ করে বলেই ফেলেছিলাম, এত ঝুটঝামেলায় যাওয়ার মতো বেশি লোক পৃথিবীতে আছে কি? কার এত মাথা ব্যথা? ব্যাস, আর যাবে কোথায়? কাকা একেবারে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। তুমি তো আর বিজ্ঞানী নও, কি করে বুঝবে বৈজ্ঞানিক আর আবিষ্কারের নেশায় মানুষ কেমন পাগল হয়ে উঠতে পারে? আমার দিকে চোখ মেলে তাকাও, সেটা বুঝতে চেষ্টা করো। একটু চেষ্টা করলেই ছবির মতো সব স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে উঠবে। কলেজের চেয়ার আর আরামদায়ক বিছানার মোহ ছেড়ে 60 বছর বয়সে ঝুলে চলেছি স্নেফেলসের পাহাড়ে। পাতালে নামার জন্য পাগল হয়েছি। এটুকু হৃদয়ঙ্গম করার ক্ষমতাও তোমার নেই? মাথা নিচু করতে আমি বাধ্য হলাম। তাতেও রেহাই নেই। বেশ কড়া সুরেই তিনি বলেছিলেন, আমাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে পড়লে মহা সর্বনাশ হবে। বিজ্ঞানীরা মিছিল করে ছুটবে। সাবধান, দারোগায় ডিম খেয়ে নেবে কিন্তু। লক্ষ্য রাখবে, কিছুতেই যেন সেটা না হয়ে যায়। তারপর থেকেই আমি মুখে কুলু পেটে দিয়েছি। ফ্রেডারিকসনই পথপ্রদর্শক জোগাড় করে দিলেন। লোকটার নাম হ্যান্স। রেক্সিয়াভিক ও স্নেফেসের মাঝামাঝি জায়গায় তার বাড়ি। বাড়ি আছে বটে, কিন্তু ত্রিসংসারে তার কেউই নেই। ভালোই তো হলো। সংসারে যার পিছুটান রয়েছে এমন লোককে সঙ্গে নেওয়া ঠিক নয়। বেশ শক্ত সাবুত, কথাও কম বলে। কথা না বলতে হলেই খুশি। হ্যান্সের সঙ্গে পাকাপাকি কথা হয়ে গেল। পারিশ্রমিক সম্বন্ধেও রফা হলো। আর স্নেফেলস পর্যন্ত তো আমাদের সঙ্গে যাবেই। তারপর যদি আর কোথাও যাই, সঙ্গে যেতে বাধ্য। কানের কাছে মুখ এনে প্রায় ফিসফিসিয়ে ফ্রেডেরিকসন বললেন, অনেক দিনের পরিচয়, তবে পথপ্রদর্শকের কাজ তার পেশা নয়। এতে পয়সা কোথায়? আইসল্যান্ডে কজন পর্যটকই বা আসে যে পেট চলবে? তার পেশা ইডার পাখির পালক কুড়ানো। প্রচুর পয়সা এতে। আমি আগ্রহ প্রকাশ করে জিজ্ঞেস করলাম, কাজটা কি জাতীয়, বলবেন কি? এক জাতের পাখির নাম ইডার, খুব বড় হয়। পাহাড়ের ওপর গাছের মগডালে বাসা বেঁধে থাকে। তার বাসা যা দিয়ে করুক না কেন, নিজেদের বুকের নরম লোম দিয়ে ভেতরের দিকটা ঢেকে দেয়। বাচ্চাদের গায়ে যাতে শক্ত জিনিসের খোঁচা না লাগে, তাই এই কায়দা করে দেয়। মেয়ে পাখির পালক বেশি নরম বলে বাসা তৈরির ভার তাদের উপরই বর্তায়। এদিকে হ্যান্সের মতো শিকারীরা সুযোগের সন্ধানে ঘুরে বেড়ায়। তৈরির কাজ শেষ হয়েছে বুঝতে পেরে বাসাটা ভেঙে নিয়ে যায়। তারা আবার নতুন করে আরেকটা বাসা তৈরি করে। আবারও শিকারীরা নিয়ে যায়। এভাবে বাসা তৈরি আর চুরি হতে হতে মেয়ে পাখিটার বুকে আর লোমই থাকে না। তাই বলে বাসা ছাড়া তো আর থাকা যায় না। এবার পুরুষ পাখি বাসা তৈরির দায়িত্ব নেয়। কিন্তু এদের লোমের রং টংও তেমন নয়, মোলায়েমও নয়। শিকারীরা এগুলো নেয় না। আসলে বাজারে চাহিদা নেই যে, কিনবে কে? এবার বাসাটিতে যায়, ডিম পাড়ে, বাচ্চা হয়, বংশ রক্ষা হয়। আবার মেয়ে পাখিটা বাসা বাঁধে, ব্যবসা শুরু হয়। আমি তন্ময় হয়ে তার গল্প শুনছিলাম। ভালোই লাগলো। কিন্তু পালকচোর হ্যান্সি যে আজ চুরি হয়ে যেতে বসেছে, সে খোঁজ কে রাখে? একে চুরি বলাই ঠিক। কাকা সুযোগ বুঝে তার জীবনটাকেই চুরি করেছেন। কথাটা তো আর মিথ্যে নয়। হ্যান্সের সহায়তায় আমরা স্নেফেলসে গিয়ে হাজির হলাম। রেক্সিয়াভিক থেকে নৌকায় আসতে পারলে 3-4 দিনের বেশি সময় লাগে না। কিন্তু দুর্ভাগ্যবশত নৌকা জোগাড় করতে না পারায় পৌঁছাতে সময় বেশি লেগে গেল। জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেছে। মাছের মৌসুম। নৌকা খালি পাওয়াই দুষ্কর। এখন জুন মাস। সেপ্টেম্বরের আগে কিছুতেই নৌকা পাওয়া যাবে না।
কি ঝকমারি যে করেছি বাড়ি থেকে বেরিয়ে, সে কথা কাকেই বা বুঝাবো। কাকাকে কতবার কতভাবে যে সতর্ক করেছিলাম, সে কথা আজ বড্ড বেশি করে মনে পড়ছে। পৃথিবীর এই কঠিন বহিরাবরণটা, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা ইত্যাদি নিয়ে 4 কোটির মতো মানুষ আমরা নিরাপদে জীবনযাপন করছি, সেটা মাত্র মাইল 50 পুরো। তার তলাকায় ভূগোলকটা আগুনের কুণ্ড, অনবরত দাউ দাউ করে জ্বলছে। তার দাহিকা শক্তি এতই প্রখর যে গ্রানাইট ছাড়া আর সব পাথর তার উত্তাপে গলে যাচ্ছে। পড়তে পড়তে একসময় লাভার রূপ নিয়ে বেরিয়ে আসছে ভূতত্ত্ব ছিঁড়ে। সেই আগুনের সমুদ্রে ডুব দিয়ে ভূকেন্দ্র স্পর্শ করা কি আর দেহধারী মানুষের কাজ? এই অসম্ভবকে সম্ভব করা মানুষের সাধ্য কি? কাকা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, এটা যে সম্ভব সে কথা তো স্যাগনুসেমই বলে গেছেন। নিজে পরীক্ষা করে নিঃসন্দেহ না হলে তথ্যটা অবশ্যই প্রচার করতেন না। আর যদি সর্ববাদী সম্মতই বলো, তারা ঘরে বসে হিসাব মিলিয়েছেন। আর স্যাগনুসেম, তিনি নিজে পৃথিবীর উত্তরে নেমে গিয়েছিলেন। সব জায়গায় যে আগুন নেই, তা স্যাগনুসেম সশরীরে ভূকেন্দ্র পর্যন্ত পৌঁছে প্রমাণ করে গেছেন। সক্ষম? আসলে সক্ষম হয়েছিলেন কি না? কাকা কথাটা আমাকে শেষ করতেই দেননি। বাজখাই গলায় গর্জে উঠেছিলেন, তবে কি তুমি বলতে চাচ্ছ স্যাগনুসেম যা লিখে গেছেন সবই মিথ্যা? সেই মুহূর্তে আমার ঠোঁটের কাছে এর যে উত্তর এসে পড়েছিল, প্রকাশ করিনি। কৃতবিদ্যা বিজ্ঞানী জেনে শুনে মিথ্যার হিড়িক তোলার জন্যই কি এমন একটা কুকর্মের আশ্রয় নেবেন? কিন্তু সে অপবাদ তো সেকনুসেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। আসলে কথাটা তো তিনি প্রকাশ করতেই চাননি। তারপরেও বলবো, দুর্বোধ্য স্পেকট্রোগ্রামের আড়ালে তথ্যটাকে তো গোপন রাখতেই আগ্রহী হয়েছিলেন। বাড়িতে বসে তার সঙ্গে মোটেই আমি তর্ক করিনি, করেছিলাম হামবুর্গে বসেই। এখন তার আজ্ঞাবহ সৈনিকের ভূমিকা অভিনয় করে চলেছি। তর্ক ছেড়ে মৃত্যুপণ করে আদেশ পালন করে চলেছি। যাক, যে কথা বলছিলাম, রেক্সিয়াভিক থেকে নৌকা জোগাড় করা সম্ভব হলো না। হ্যান্স 3টি নাদোষ নদোষ ঘোড়া এনে হাজির করলো। দুটো আমাদের বইবে, তৃতীয়টা মালপত্র বই নিয়ে যাবে। সে নিজে হেঁটেই যাবে। কাকা তার জন্য একটা ঘোড়া নিতে বললেন, রাজি হলো না। হেঁটেই যাবে বলল। কার্যত দেখা গেল ঘোড়ার সঙ্গে পা মিলিয়ে সে সমান তালে হেঁটে গিয়েছিল। আমাদের আগে আগে হ্যান্স হেঁটে চলল, তার পেছনে আমি, কাকা আমার পিছনে। সবার শেষে মালবাহী ঘোড়াই চলছিল। এভাবে সমুদ্রের ধার দিয়ে আমরা পথ পাড়ি দিচ্ছিলাম। কারণ খুবই সাধারণ, এ পথে কেউ যাতায়াত করে না। স্নেফেলস তারই মতো চরিত্রের কেউ ছাড়া কে আর আগ্নেয়গিরি দেশে যাবে? কি করতেই বা যাবে? জেলেদের কর্মক্ষেত্র সীমাবদ্ধ। লোকগুলো ভালোই বলতে হবে, অতিথিদের জামাই আদরে রাখে। তবে এটাও প্রত্যাশা করে যে বিদায় নেওয়ার সময় অতিথি নিজে থেকে খাদ্য ও আশ্রয়ের ন্যায্য দাম চুকিয়ে দিয়ে যাবে। অবশ্য ব্যতিক্রম যে থাকে না তাও নয়। এক যাজকের বাড়িতে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। হ্যান্স পরিচয় করিয়ে না দিলে যাজক বলে চিনবে কার সাধ্য? আমরা তার উঠানে পা দিতে দেখি ঘোড়ার পায়ে নাল পরাতে তিনি ব্যস্ত। পরনে চাষা ভুষাদের মতোই পোশাক। তা হোক গে, পোশাক দিয়ে কি হবে? আমাদের কাছে যেটুকু খারাপ লাগলো তা হচ্ছে তিনি আচার ব্যবহারে স্পষ্ট বুঝিয়ে দিলেন আমাদের উপস্থিতিতে তিনি মোটে খুশি নন। সন্ধ্যা হয়ে আসছে, ধারে কাছে বাড়িও নেই যে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেব। বাধ্য হয়ে চোখ কান বুজে রাতটা কাটিয়ে দিতেই হলো। সকাল হলো, আমাদের বিদায় নেয়ার পালা। এবার দাবি মেটাতে হবে। ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দিতে ভরসা পাচ্ছিলেন না তিনি। একটা বেশ লম্বা বিল এনে সামনে ধরলেন। তার দাবিও কম নয়। কাকা চোখ দুটো কপালে তুলে আমার দিকে তাকালেন। উপায় নেই। মুখে কৃত্রিম হাসির রেখা ফুটিয়ে তুলে বিল মেটাতে হলো। আশ্রয় ও খাদ্য পরিবেশনের জন্য ধন্যবাদও জানাতে হলো বৃদ্ধ যাজককে। অনেক ঘটনা, দুর্ঘটনা ও বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা স্নেফেলসে পৌঁছলাম। আমি বিস্ময় বিস্ফারিত চোখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টার দিকে তাকিয়ে রইলাম। ভাবতে লাগলাম, এই সে আমাদের বহু আকাঙ্ক্ষিত স্নেফেলস, যার জ্বালামুখ দিয়ে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়লে পরলোকগত স্যাকনোসেমের ভূগোলকের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যেতে পারবো। কথাটা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। হায় সর্বনাশ! ঝাঁপ দিতে গিয়ে হাড় মাংস দলা পাকিয়ে যাবে না তো? ঝাঁপিয়ে পড়লে অদৃশ্য কোনো আগুনের সমুদ্রে পড়ে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাব না? দম আটকে মরতে হবে না। পৃথিবী পূজ্য অধ্যাপক লিডেনব্রক এইসব কথাকে আমলই দেন না, অপ্রাসঙ্গিক জ্ঞান করেন। অদৃষ্ট মন্দ হলে কনেক্সটার্সের বাড়িতে শুয়েও তো আমরা মারা যেতে পারি।
অনিবার্য মৃত্যুকে ঠেকাবে সাধ্য কার? আমি হ্যান্সের ওপর খুবই আশা রেখেছিলাম। গত ১৩ দিনের সফরে সে মুখ বুজে কর্তব্য সম্পাদন করেছে। তার সুখ্যাতি না করে উপায় নেই। কিন্তু কথা হচ্ছে, এবার কি করবে? শর্ত ছিল স্নেফেলস পর্যন্ত যাবেই। তারপরেও আমরা কোথাও যেতে চাইলে সে সঙ্গে যেতে বাধ্য। তবে এটা অবশ্যই ভাবা যায় না যে অতল গহ্বরে যাওয়ার প্রসঙ্গটাও ওই শর্তের মধ্যে ছিল। তাই আমরা যখন স্নেফেলসের চূড়ায় উঠে বিমর্ষ মুখে তার গহ্বরে নেমে যেতে চাইব, স্বাভাবিকভাবেই হেন্স তখন খুবই ঘাবড়ে যাবে। শর্ত-টর্ত সব বাতিল করে দিয়ে বলবে, যে পর্যন্ত এসেছি এই যথেষ্ট। রইল আপনার শর্ত, আমি চললাম। সে যদি এ কথা বলে, তবে কাকার মতো তিরিক্কি মেজাজি ও একগুঁয়ে লোকও তার উপর জোর করতে পারবেন না। বক্তব্যকে অন্যায় আখ্যা দিতেও পারবেন না। তাকে তো পথ প্রদর্শনের জন্য নিয়েছেন। সে নিজে কোনোদিন যায়নি। অন্যকে পথ দেখিয়ে নিয়ে যাবে কি করে? মিথ্যে বলবো না। এমন একটা ভরসা আমি গোপনে পোষণ করেছি। শেষ মুহূর্তে হ্যান্স যদি বেঁকে বসে, কাজে ইস্তফা দিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়, এমন একটা পরিস্থিতি দেখা যায়, লিডেনব্রগের মতো ঐত্যগ্র উদ্ভাবনী শক্তির আধারও তাল হারিয়ে ফেলবেন। পাতালের পথ তার অজানা, পথ প্রদর্শকও নেই। তার উপর গাদাখানেক মালপত্র বয়ে নেওয়ার মতো হাতির বলও কাকার বা আমার কারোর গায়ে নেই। কাকা বললেন, হ্যান্স, আমরা চূড়ায় উঠব। হ্যান্স মুখে কিছু বলল না। ঘাড় তুলে চূড়া পর্যন্ত পুরো পাহাড়টা একবার চোখ বুলিয়ে নিয়ে মুখ খুলল। হুজুর, আজ আমার কাজের দ্বিতীয় সপ্তাহ পূর্ণ হলো। আমার প্রাপ্য দয়া করে শোধ করে দিন। তার কথায় আমরা যেন একেবারে হকচকিয়ে গেলাম। এমনই একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য প্রাপ্যের কথা বলছে। কাকা কিন্তু ব্যাপারটাকে মোটেই আঙুল দিলেন না। মুহূর্তের মধ্যে পকেট থেকে নোট বের করে হ্যান্সের দিকে এগিয়ে দিলেন। হ্যান্স আমাকে অবাক করে দিল। নিঃশব্দে নোটগুলো নিয়ে পকেটে রাখলো। ঘোড়ার পিঠ থেকে মালপত্র নামালো এক এক করে। ঘোড়াগুলো নিয়ে পেছন ফিরে হাঁটতে লাগলো। পাহাড়ের চূড়ায় ওঠার দায় পড়েনি তার। আর এটাও তো ঠিকই, ঘোড়াগুলো পাহাড়ে উঠবে কি করে? যাত্রী নিয়ে স্নেফেলস পাহাড়ে উঠতে পারবে না। আমি হতাশ দৃষ্টিতে কাকার দিকে তাকিয়ে রইলাম। হ্যান্স তো বেগতিক দেখে কেটে পড়ল। এবার আমাদের কর্তব্য বলুন। আমার দীর্ঘশ্বাসটুকু প্রবীণ অধ্যাপক লিডেনব্রকের নজর এড়ায়নি। তিনি মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলে বললেন, ঘাবড়িও না বাছা, আমি জানি। হ্যাঁ, শুধু ঘোড়াগুলোর ব্যবস্থা করতে গেছে। কাছেই হয়তো কোনো জনবসতি রয়েছে। রেক্সিয়াভিকের ঠিকানায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করে ফিরে এলো বলে। আমি চোখে মুখে বিস্ময়ের ছাপ এঁকে বললাম, আবার আপনার কাছে ফিরে আসবে? বিশ্বাস করেন? করি, অবশ্যই ফিরে আসবে। নইলে বুঝবো এই 60 বছর বয়সেও আমি মনুষ্য চরিত্র বোঝার ক্ষমতা অর্জন করিনি। একটা কথা জানবে, যারা কম কথা বলে চরিত্র বল তাতে খুবই বেশি। আর সেই বলে বলিয়ান যে বিপন্নকে ফেলে রেখে নিজে বাঁচার চেষ্টা করে না। আমি আর কথা বাড়ালাম না। তবে আমি নিঃসন্দেহ কাকাকে শেষ পর্যন্ত ফিরতে হবে। ২-৪ দিন এখানে ঘোরাফেরা করে ফিরবেন, এই যা। তা যদি নাও হয়, পাহাড়টার চূড়া পর্যন্ত কোনো রকমে উঠবেন। এদিক ওদিক চক্কর মারবেন। গহ্বরটার ভেতরের দিকে উঁকিও মারবেন হয়তো। কিন্তু এইটুকুই। এবার হতাশ মনে বাড়ি ফেরার পালা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এত সব লাটবহর নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা দুঃসাধ্য। আবার বেশ কিছু দিনের খাবার দাবার না নিয়ে গহ্বরে নামার অর্থই হচ্ছে উপোস করে শুকে তিলে তিলে মরা। আবার মনোমিটার, কম্পাস ও ব্যারোমিটার ইত্যাদি সঙ্গে না নিলে স্বর্গ, মর্ত্য, পাতাল কোথাও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কথা তো ভাবাও যায় না। আর আত্মরক্ষার উপকরণ, বন্দুক, পিস্তল, গোলা বারুদ সঙ্গে নিতে হবে না তবে? হঠাৎ আমাদের অনেকটা নিচে কালো মতো কি একটা সচল বস্তু আমার নজরে পড়ল। আপন মনে বলে উঠলাম, কে ওটা? হ্যান্স নাকি? উঠে আসছে কে? কয়েকবার এদিক ওদিক হেলে বেঁকে নিঃসন্দেহ হলাম। হ্যাঁ, হ্যান্সই তো বটে। সঙ্গে নিয়ে গিয়েছিল ৩টি ঘোড়া। ফিরে এলো ৩টে গাট্টা-গোট্টা মানুষ নিয়ে। আমার কাকার মনুষ্য চরিত্র জ্ঞানের উদ্দেশ্যে মাথা নোয়ালাম। হ্যান্স ফিরে এলো। কাকা কিছু জিজ্ঞেস করলেন না। সেও কিছু বলল না। সে গাটারি খুলে কম্বল বের করলো। একটা কাকার হাতে দিল, আমাকে দিল একটা, আর একটা নিজে। সে ৩ জন দেশওয়ালিকে নিয়ে পাহাড়ের কোনো একটা গর্তে বসে শীতের রাত্রি কাটিয়ে দেবে। খাবার ভাগ হওয়ার কথা ছিল আমার কাকা, ভাইপো আর হ্যান্সের মধ্যে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, তাদের খাবারের ব্যবস্থা কি? সে দূরের কোনো জায়গা দেখিয়ে দিল। অনুমানে ধরে নিলাম ওদিকে বাড়ি। বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তাদের জন্য ভাবতে হবে না।
আমাদের এই অভিযানে ছেদ পড়ার যেটুকু সম্ভাবনা ছিল, হ্যান্স ফিরে আসায় সেই সম্ভাবনায় ছেদ পড়ল। অতএব বাড়ি ফেরার চিন্তা ছাড়তেই হলো। গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্ন রচনা সমগ্র থেকে জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর প্রথম পর্ব। রোমাঞ্চ উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।